হ্যালো স্টুডেন্টস, সবাইকে আরও একবার ক্লাসে ওয়েলকাম জানাই। রাইস মার্টের ইউটিউব চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। রাইস এডু টার্গেট এসএসসি, সবাইকে এসএসসির ক্লাসে ওয়েলকাম। আমরা সিজিএল সিএইচএসএল ওরিয়েন্টেড সেশন নিয়ে চলে এসেছি। তোমরা জানো অলরেডি সিএইচএসএল এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো। তো ডেফিনেটলি আমরা কিছু ভালো ভালো কোয়েশ্চেন্স নিয়ে এসেছি যেগুলোকে ডিসকাস করব। খুব বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন আনসার সেশনে ঢুকে যাব। আমরা আবারও বলছি, এই চ্যানেলে লাগাতার এসএসসি ওরিয়েন্টেড সেশনগুলো তোমরা পাবে। এসএসসি ওরিয়েন্টেড সমস্ত সেশন তোমরা এই চ্যানেলে পাবে। তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং রেগুলার বেসিসে যখনই কোনো লাইভ ক্লাস বা প্রিমিয়ার ক্লাস আসবে তোমরা কিন্তু সেই ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। অ্যাজ পার দ্য নোটিফিকেশান তোমরা ক্লাস জয়েন করে অবশ্যই কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। শুরু করছি ফিজিক্সের প্রথম কোয়েশ্চেন দিয়ে। আচ্ছা দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ মেকানিক্যাল ওয়েভ? নিচের কোনটা মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল? মেকানিক্যাল ওয়েভ তাহলে কাকে বলে? এমনই ওয়েভ যেটা বিনা মাধ্যমে চলাচল করতে পারে না, উইদাউট মিডিয়াম যে ওয়েভ চলাচল করতে পারে না তাকে মেকানিক্যাল ওয়েভ বলে। তাহলে মেকানিক্যাল ওয়েভ হচ্ছে ডিপেন্ডস অন মিডিয়াম। তাহলে মেকানিক্যাল ওয়েভ হচ্ছে ডিপেন্ডস অন মিডিয়াম। দেখো অপশনস দেখো, রেডিও ওয়েভ, এক্স রেজ, লাইট, ইনফ্রাসনিক ওয়েভ। ঠিক আছে, রেডিও ওয়েভ, এক্স রেজ, লাইট, ইনফ্রাসনিক ওয়েভ, চারটে অপশন দিয়েছে। কোনটা মেকানিক্যাল ওয়েভ? তাহলে আরও একবার বলে দিচ্ছি, মেকানিক্যাল ওয়েভ কাকে বলে? মেকানিক্যাল ওয়েভ মানে যে সমস্ত ওয়েভ মিডিয়ামের ওপর ডিপেন্ড করে ট্রাভেল করার জন্য। তাহলে এক স্থান থেকে অন্যত্র ট্রাভেল করার জন্য যারা মিডিয়াম ডিপেন্ডেন্ট তাদেরকে আমরা মেকানিক্যাল ওয়েভ বলবো। তাহলে অবশ্যই সঠিক উত্তরটা নিয়ে নেবো অপশান ডি। অপশান ডি নিয়ে নেবো কারেক্ট আনসার। কারেক্ট আনসার অপশান ডি হবে। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার, ইনফ্রাসনিক ওয়েভ। ইনফ্রাসনিক ওয়েভটা হচ্ছে কারেক্ট আনসার, অপশান ডি। বাকি অপশানসগুলো দেখো, রেডিও ওয়েভস, এক্স রেজ, লাইট, এরা কিন্তু সবাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে বাকি তিনটে এ বি সি তারা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তারা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যারা, তারা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে না। আর যারা মেকানিক্যাল ওয়েভ তারা এক স্থান থেকে অন্যত্র ট্রাভেল করার জন্য তারা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। যারা মেকানিক্যাল ওয়েভ দে ডিপেন্ড অন মিডিয়াম, যারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দে ডু নট ডিপেন্ড অন মিডিয়াম। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো তারা এক স্থান থেকে অন্যত্র যাওয়ার জন্য তারা কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর যারা মেকানিক্যাল ওয়েভ তারা কিন্তু অবশ্যই মিডিয়ামের উপর ডিপেন্ড করে। তাহলে ইনফ্রাসনিক ওয়েভ এটা কেন মেকানিক্যাল বলছি? বিকজ ডিপেন্ডিং অন মিডিয়াম। যারা মিডিয়াম ছাড়া চলতে পারে না, যারা মিডিয়ামের ওপর ডিপেন্ড করে এক স্থান থেকে অন্যত্র ট্রাভেল করে, তারাই হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। তাহলে শব্দ হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। ইনফ্রাসনিক ওয়েভ তো একটা শব্দ তরঙ্গ, যেটা হচ্ছে 20 হার্জের নিচের ফ্রিকোয়েন্সিওয়ালা শব্দ তরঙ্গকেই তো আমরা ইনফ্রাসনিক সাউন্ড বলা হয়। 20,000 হার্জের উপরের শব্দ তরঙ্গকে আমরা বলি আলট্রাসনিক সাউন্ড। 20 হার্জের নিচের শব্দ তরঙ্গকে আমরা বলি ইনফ্রাসনিক সাউন্ড। তাহলে সঠিক উত্তর অপশান ডি হবে, কারণ ইনফ্রাসনিকটা হচ্ছে সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভকে মিডিয়ামের উপর ডিপেন্ড করতে হয়। মিডিয়াম ছাড়া সাউন্ড চলতে পারে না, কিন্তু মিডিয়াম ছাড়া বাকিরা চলতে পারে। বাকিদেরকে ইলেকট্রোম্যাগনেটিক বলবো, ইনফ্রাসনিককে আমরা মেকানিক্যাল ওয়েভ বলবো। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আজকে সেকেন্ড কোয়েশ্চেন, দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ফর আ লিকুইড দ্যাট ডাজেন্ট ওয়েট সলিড হুইচ ইজ ইন কন্ট্যাক্ট উইথ ইট। তাহলে সলিড সারফেসকে ভেজায় না। দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ফর আ লিকুইড দ্যাট ডাজ নট ওয়েট সলিড সারফেস। সলিড সারফেসকে ভেজায় না এরকম লিকুইডের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের মান কত হবে? দেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আমরা কি পড়িয়েছিলাম, যে কোনো সারফেসের ওপর যদি আমরা একটা লিকুইড রাখি, ধরো র্যান্ডম, ধরো কোনো একটা লিকুইড রেখেছি, সেই লিকুইডের সারফেসটা এইভাবে রয়েছে, তাহলে এইখান দিয়ে যে ট্যানজেন্টটা টানছি সেই ট্যানজেন্টটার সাথে এই নিচের সারফেসটার যে অ্যাঙ্গেল ফর্ম করছে তাকে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বলা হয়। এটা ধরো মনে করো সাপোজ আমরা এটা জলের জন্য আঁকলাম। গ্লাস সারফেসে জলের বিন্দু বা জলের ফোঁটা নিলে ব্যাপারটা এরকম হবে। গ্লাস সারফেসে যদি মার্কারির ফোঁটা নিতাম তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এইরকম হতো, এই। ঠিক আছে, এটাও ধরো θ1, এটা ধরো θ2, এটা মার্কারির জন্য Hg। মার্কারির ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রির থেকে বড় হয়, আর জলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 ডিগ্রি থেকে ছোট হয়, কারণ জল কাঁচকে ভেজায়, মার্কারি কাঁচকে ভেজায় না। এবারে চলে আসো, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ফর আ লিকুইড দ্যাট ডাজ নট ওয়েট সলিড সারফেস, মানে সলিডকে ভেজাবে না। ডাজ নট ওয়েট সলিড সারফেস মানে সলিডকে ভেজাবে না। সলিডকে ভেজাবে না সেই লিকুইডটা যার হাই কোহেশন প্রপার্টি রয়েছে, তাই না? তাহলে সলিডকে ভেজাবে না
হচ্ছে মার্কারি। তাহলে মার্কারির ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কী হয়, 90 থেকে বড় হয়। তাহলে অপশান দেখো, 0 হবে না, লেস দ্যান 90 হবে না, বিটুইন 90 অ্যান্ড 180 হবে, বিটুইন 180 অ্যান্ড 360 হবে না। সঠিক উত্তর অপশান সি হয়। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। কারণ তোমরা মনে রাখবে, কাঁচের সারফেসে যদি মার্কারি রাখা যায়, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কিন্তু 90 থেকে 180-র মধ্যে হয়, ভ্যালুটা হচ্ছে 135 ডিগ্রি। গ্লাস আর মার্কারি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে HG প্লাস গ্লাস, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট মনে রেখো 135 ডিগ্রি। তার মানে যে নিচের কন্ট্যাক্ট সারফেসকে ভেজাবে না, তার ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কিন্তু অবশ্যই আমরা বলবো 90 থেকে বড় হচ্ছে। আর ধরো জলের ক্ষেত্রে, জল তো ধরো কন্ট্যাক্ট সারফেসকে ভিজিয়ে দেয়, জল যেহেতু কন্ট্যাক্ট সারফেসকে ভিজিয়ে দেয়, জলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কিন্তু আমরা বলবো লেস দ্যান 90। আর মার্কারি যেহেতু কন্ট্যাক্ট সারফেসকে ভেজায় না, মার্কারির ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বলবো গ্রেটার দ্যান 90। তাহলে গ্রেটার দ্যান 90 একটাই অপশন আছে, সি। তাহলে সিটাই আনসার করো, সঠিক উত্তর তাহলে অপশন সি হবে। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। আ পিস অফ আইস ইজ ফ্লোটিং অন দ্য সারফেস অফ ওয়াটার ইন আ বিকার মেল্টস কমপ্লিটলি, দ্য লেভেল অফ ওয়াটার। পিস অফ আইস ইজ ফ্লোটিং অন দ্য সারফেস অফ ওয়াটার। তাহলে জলের সারফেসে পিস অফ আইস রয়েছে, সেই পিস অফ আইসটা মেল্ট হয়ে গেলে জলের লেভেলে কী পরিবর্তন আসবে? একদম ইজি কোয়েশ্চেন, একাধিকবার এই কোয়েশ্চেন আগে করানো হয়েছে। আ পিস অফ আইস ইজ ফ্লোটিং অন দ্য সারফেস অফ ওয়াটার, এই যদি কন্টেনার হয়, কন্টেনারে এই যদি তোমার ওয়াটার থাকে, এই ওয়াটারে পিস অফ আইস এই রাখা আছে, পিস অফ আইসটা মেল্ট হলে জলের লেভেলে কী পরিবর্তন হবে? পিস অফ আইস ফ্লোটিং কন্ডিশনে আছে, ইনিশিয়ালি ফ্লোটিং কন্ডিশনে আছে। তাহলে ফ্লোট করার সময় আইস যতটা পোর্শন ডুবে আছে ততটা ভলিউমের ইকুয়াল ভলিউমের জলকে ডিসপ্লেস করেছে, মেল্ট হওয়ার পর ততটাই ডিসপ্লেসড ভলিউম আবার সে ফেরত নিয়ে চলে এসছে অ্যাডেড ভলিউম হিসেবে। তাহলে অ্যাডেড ভলিউম আর ডিসপ্লেসড ভলিউম সেম হলে জলের লেভেলে কোনো পরিবর্তন আসবে না, সঠিক উত্তর রিমেন দ্য সেম। তাহলে কারেক্ট আনসার অপশন বি নিয়ে নেবো। আইস জলে ভাসছে, আইস মেল্ট হলে জলের লেভেলে কি পরিবর্তন আসবে? আনসার নো চেঞ্জ। এক্ষেত্রে একটু বলে রাখবো যে নিচের দিকে একটা ফোর্স কাজ করে mg, উপরের দিকে একটা ফোর্স কাজ করে fb। fbটাকে আমরা বলি বুয়ন্ট ফোর্স, mgটাকে আমরা বলি ট্রু ওয়েট। ফ্লোটিং কন্ডিশনের শর্তটা মনে রেখো, ফ্লোটিং কন্ডিশনের শর্তটা মনে রাখবে, fb ইকুয়াল টু mg হয়। কোনো বডি যে ফ্লোট করে তার উপর টোটাল আপওয়ার্ড ফোর্স আর টোটাল ডাউনওয়ার্ড ফোর্স যদি সেম হয়ে যায়, তখন বডিটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকে, দ্যাট ইজ কল্ড তোমার ফ্লোটিং কন্ডিশন। তাহলে ফ্লোটিং কন্ডিশনে বডি কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকে, টোটাল আপওয়ার্ড ফোর্স আর টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কিন্তু সেক্ষেত্রে সেম হয়। তাহলে কারেক্ট আনসার নিয়ে নেবো অপশন বি। আ পিস অফ আইস ইজ ফ্লোটিং অন দ্য সারফেস অফ ওয়াটার ইন আ বিকার, মেল্টস কমপ্লিটলি, লেভেল অফ ওয়াটার রিমেন্স দ্য সেম। এটাই যদি জলের পরিবর্তে, শুধু ওয়াটারের পরিবর্তে সল্ট ওয়াটার থাকতো, লেভেল রাইজেস হতো। আর এটাই যদি কেরোসিন থাকতো, লেভেল ফলস হতো। মনে রাখবে রাইজ কখন আনসার হবে? যদি সল্ট ওয়াটার থাকে, শুধু ওয়াটারের পরিবর্তে সল্ট ওয়াটার থাকলে রাইজ আনসার হবে। আর শুধু ওয়াটারের পরিবর্তে কেরোসিন থাকলে, মানে ধরে নাও যে কেরোসিনে একটা আইস ফ্লোট করছে, ধরে নাও, কল্পনার স্বার্থে কোশ্চেন দিতে পারে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে আনসারটা ফল হবে। তাহলে কেরোসিন বললে ফল, সল্ট ওয়াটার বললে রাইজ, শুধু ওয়াটার বললে রিমেন দ্য সেম। সঠিক উত্তর এখানে বি হবে কারেক্ট আনসার, যেহেতু শুধু ওয়াটার ছিল। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। চলো কি বলছে একটু পড়ি। আ কার ইনিশিয়ালি অ্যাট রেস্ট ট্রাভেলস 20 মিটার ইন 4 সেকেন্ড অ্যালং আ স্ট্রেট লাইন উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য কার। 20 মিটার দেওয়া আছে, 4 সেকেন্ড দেওয়া আছে, আর রেস্ট থেকে জার্নি স্টার্ট করছে, অ্যাক্সেলারেশন জিজ্ঞেস করছে। তাহলে কোন ইকুয়েশনের হেল্প নিয়ে আমরা করব? আমরা অবশ্যই ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন, 1D ইকুয়েশন অফ মোশন নিয়ে নেব। আমরা অবশ্যই 1D ইকুয়েশন অফ মোশন নিয়ে নেব। আমরা অবশ্যই 1D ইকুয়েশন অফ মোশন নিয়ে নেব। 1D ইকুয়েশন অফ মোশন অবশ্যই আমরা নিয়ে নেব, বাচ্চারা মনে রেখো। 1D ইকুয়েশন অফ মোশন আমরা নিয়ে নেব, 1D ইকুয়েশন অফ মোশন আমরা নিয়ে নেব, মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ওয়ান ডাইমেনশনাল মোশন এক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে চলেছি। ব্র্যাকেটে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনও লিখে দিচ্ছি। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হচ্ছে ইকুয়েশন। সিএইচএসএল পরীক্ষায় এরকম অঙ্ক আসতে পারে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, টিটা হচ্ছে টাইম, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন।
এবার কোয়েশ্চেনে বলা আছে কারটা রেস্ট থেকে জার্নি স্টার্ট করছে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে এস ইকুয়াল টু হয়ে যাবে হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো বাচ্চারা এস এর মান কত আছে বাচ্চারা, 20 মিটার আছে তো এস এর মান, তাহলে বসাও কিসের অপেক্ষা, ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু টি এর মান কত আছে 4, তাহলে 4 স্কোয়ার করলে কত হয় বাচ্চারা 16, তাহলে 2 8 16, তাহলে এর মান 20/8, 2.5 হচ্ছে কারেক্ট আনসার, অপশান 2। দেখে নাও অপশান 2 হচ্ছে কারেক্ট আনসার। কি করলাম, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার করলাম, হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, টি এর মান ছিল 4, স্কোয়ার করলে 16, তাহলে 2 8 যা 16, 20/8, ঠিক আছে বুঝতে পেরেছো, তাহলে কারেক্ট আনসার 2.5, তাহলে সঠিক উত্তর অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এইরকম ছোটো ছোটো কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে। ঠিক আছে, ইকুয়েশন অফ মোশনগুলো ভালো করে দেখে যাবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই ইকুয়েশন অফ মোশনগুলো ভালো করে দেখে যাবে। সিএইচএসএলে কিন্তু এরকম কোয়েশ্চেন থাকে, বিভিন্ন ইউনিট জিজ্ঞেস করে, ডাইমেনশন জিজ্ঞেস করে, ইকুয়েশন অফ মোশন থেকে অঙ্ক জিজ্ঞেস করে ডেফিনেটলি, তো ভালো করে এগুলো একটু দেখে যেতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কনজারভেটিভ ফোর্স, নিচের কোনটা কনজারভেটিভ ফোর্স নয়, নট আ কনজারভেটিভ ফোর্স? অপশান বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অপশান বলছে রেজিস্টিভ ফোর্স, অপশান বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অপশান বলছে ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স। চারটে অপশান দিয়ে কোনটা নট আ কনজারভেটিভ ফোর্স, কোনটা নট আ কনজারভেটিভ ফোর্স? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কনজারভেটিভ ফোর্স? অপশান এ বলছে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, অপশান বি বলছে রেজিস্টিভ ফোর্স, অপশান সি বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অপশান ডি বলছে ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স। কোনটা নট আ কনজারভেটিভ ফোর্স? কনজারভেটিভ ফোর্স কী করে, শক্তির রূপকে বাঁচিয়ে রাখতে পারে, নন কনজারভেটিভ ফোর্স শক্তির রূপকে নষ্ট করে। ঠিক আছে, তাহলে ফর্ম অফ এনার্জি যে ধ্বংস করে সে হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। এখানে দেখি কে আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স। সঠিক উত্তর রেজিস্টিভ ফোর্স হবে, অপশান বি। রেজিস্টিভ ফোর্স মানে ফ্রিকশনাল ফোর্স। রেজিস্টিভ ফোর্সের সব থেকে বড় এক্সাম্পল তোমার ড্র্যাগ ফোর্স হতে পারে, যেটা ফ্লুইডে দেখা যায়, ফ্রিকশন ফোর্স হতে পারে যেটা সলিডে দেখা যায়। তাহলে ড্র্যাগ ফোর্স বা ফ্রিকশন ফোর্স তারা তো রেজিস্টিভ ফোর্স, কারণ তাদের জন্য ফর্ম অফ এনার্জি রেস্ট্রয় হয়। ড্র্যাগ ফোর্স বা রেজিস্টিভ ফোর্স এগুলো হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সের জন্য শক্তির রূপ ধ্বংস হয়। তুমি জলের মধ্যে দিয়ে কোনো অবজেক্টকে নিয়ে যাওয়ার সময় সেখানে ফ্রিকশন থাকবে, বায়ুর মধ্যে দিয়ে কোনো অবজেক্টকে নিয়ে যাওয়ার সময় সেখানে ফ্রিকশন থাকবে, রাস্তা দিয়ে হাঁটার সময় সেখানে ফ্রিকশন থাকবে। ফ্রিকশনকে কনসিডার করলে সেটা নন কনজারভেটিভ ফিল্ড হয়ে যাবে। ফ্রিকশনকে যদি কনসিডার না করি, একটা বলকে উপরের দিকে থ্রো করলাম, হাতে ফিরে আসছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ফেরত আসছে, শুধু গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো। কিন্তু ফ্রিকশনকে, যেখানে ফ্রিকশনকে কনসিডার করতেই হবে সেখানে ফ্রিকশন মানে অবশ্যই কিন্তু একটা নন কনজারভেটিভ ফিল্ডের এক্সাম্পল। মনে রেখো, গ্রাউন্ডে একটা ফুটবলকে লাথি মারলে কিছু দূর গিয়ে থেমে যায়, সেখান থেকে সে আর ফেরত আসে না, তাহলে তার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কিন্তু পার্মানেন্টলি হিটে কনভার্ট হয়ে গেছে। ফ্রিকশনের কারণে এনার্জি লস হয়েছে বা ফর্ম অফ এনার্জি লস হয়েছে, তাহলে ফ্রিকশন অবশ্যই হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। কিন্তু ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে বল যে হাতে ফেরত আসছে সেখানে এয়ার ফ্রিকশনকে আমরা প্রায় ইগনোর করতে পারি, সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো, ফ্রিকশনকে সবসময় নন কনজারভেটিভ ফোর্স বলবো। তাহলে নট আ কনজারভেটিভ ফোর্স অবশ্যই যে কোনো ড্র্যাগ ফোর্স, যে কোনো ফ্রিকশনাল ফোর্স, যে কোনো হিস্টেরেসিস ফোর্স, যে কোনো রেজিস্টিভ ফোর্স অবশ্যই কিন্তু নন কনজারভেটিভ নেচারের হবে। সঠিক উত্তর অপশন বি। বাকিগুলো কিন্তু সব কনজারভেটিভ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রো বা ম্যাগনেটোস্ট্যাটিক ফোর্স যেগুলো কুলম্বিয়ান ফোর্স, সবই কিন্তু আমরা বলবো যে কনজারভেটিভ ফোর্স। তাহলে বি আনসারটাই সঠিক, কারণ নটা কনজারভেটিভ বলেছিল। চলো নেক্সট কোশ্চেনে চলো। ইফ আ পারসন ওয়ার্কস টুয়ার্ডস আ প্লেন মিরর উইথ আ স্পিড অফ ভি, দেন উইথ হোয়াট স্পিড উইল হি সি হিজ ইমেজ ইন দ্য মিরর কামিং টুয়ার্ডস হিম? একদম সোজা কোশ্চেন। বলো, একজন মানুষ আয়নার দিকে ভি স্পিডে এগোচ্ছে, একজন মানুষ আয়নার দিকে ভি স্পিডে এগোচ্ছে, তাহলে তার যে ইমেজ এগোবে সে কোন দিকে এগোবে, মানে কতটা স্পিডে এগোবে এই অবজেক্টের সাপেক্ষে? দেখে নাও, ইফ আ পারসন ওয়ার্কস টুয়ার্ডস আ প্লেন মিরর উইথ আ স্পিড ভি, দেন উইথ হোয়াট স্পিড উইল হি সি হিজ ইমেজ ইন দ্য মিরর কামিং টুয়ার্ডস হিম? বলো, বলছে কোনো একজন অবজেক্ট আয়নার দিকে ভি স্পিডে ছুটছে, তার ইমেজটা তার সাপেক্ষে কতটা স্পিডে এগিয়ে আসবে?
দেখো আমরা ছোটোবেলায় পড়েছি দুটি ট্রেন যখন অপোজিট ডিরেকশনে ট্রাভেল করে রিলেটিভ স্পিড কী করে বার করতে হয়, ইন্ডিভিজুয়াল ট্রেনগুলোর যে স্পিড আছে সেটাকে অ্যাডাপ্ট করে দিতে হয়, তাহলে রিলেটিভ স্পিড আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অবজেক্ট আয়নার দিকে এগোচ্ছে, ইমেজ অবজেক্টের দিকে এগোচ্ছে, তাহলে অবজেক্টের সাপেক্ষে ইমেজের যে স্পিড সেটা তো রিলেটিভ স্পিড, তাহলে তোমার ভি প্লাস ভি হচ্ছে 2v। কারেক্ট আনসার তাহলে অপশান 1, অপশান 1 কারেক্ট আনসার। আমি দেখতে পাচ্ছি অবজেক্টের স্পিড ভি লেখা আছে, আই ক্যান সি দ্যাট দ্য স্পিড অফ দ্য অবজেক্ট ইজ ভি। তাহলে ইমেজের স্পিড কত হবে ভাই জিজ্ঞেস করছে, অবজেক্টের স্পিড ভি বলছে, তাহলে অবজেক্টটা ভি স্পিডে আয়নার দিকে ছুটছে, ইমেজটাও আয়নার সাপেক্ষে ভি স্পিডেই ছুটবে। ভালো করে বুঝবে, ইমেজটা আয়নার সাপেক্ষে ভি স্পিডে ছুটবে কারণ আয়নাটা রেস্টে আছে, অবজেক্টের সাপেক্ষে ইমেজটা ভি প্লাস ভি ইকুয়াল টু 2v স্পিডে ছুটবে। তার কারণ অবজেক্ট আর ইমেজ তো একে অপরের উল্টো দিকে আছে, তাহলে উল্টো দিকে যখন দুটি ট্রেন থাকে তখন রিলেটিভ স্পিড অ্যাডাপ্ট করতে হয়, এখানেও তাই অবজেক্ট আর ইমেজ ইন্ডিভিজুয়াল স্পিডগুলোকে অ্যাডাপ্ট করে দাও, ভি প্লাস ভি, সঠিক উত্তর 2v। কারেক্ট আনসার অপশন 1। দেখে নাও ভালো করে কোয়েশ্চেন্সগুলো বুঝতে পারছো কি না। অবশ্যই কিন্তু ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করতে ভুলো না, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ক্লাসটাকে লাইক করতে ভুলো না। চলো নেক্সট কোয়েশ্চেন, বার্নৌলিস থিওরেম ইজ আ কনসিকুয়েন্স অফ দ্য ল অফ কনজারভেশন অফ। বার্নৌলিস থিওরেম ইজ আ কনসিকুয়েন্স অফ দ্য ল অফ কনজারভেশন অফ। বার্নৌলিস থিওরেমে আমরা কিসের কনজারভেশন মেনে চলি, বা বার্নৌলিস থিওরেম অ্যাকচুয়ালি কিসের কনজারভেশন নিয়ে ডিল করে। বার্নৌলিস থিওরেমে কি বলা হয়েছিল, ফ্লুইডের কোনো একটা রিজিয়নে স্পিড এবং প্রেশারের যোগফলটা হচ্ছে কনস্ট্যান্ট। বলো ইয়েস অর নো। ফ্লুইডের কোনো একটা রিজিয়নে স্পিড আর প্রেশারের যোগফলটা হচ্ছে কনস্ট্যান্ট। যখন স্পিডটা বাড়বে তখন প্রেশারটা কমবে, যখন স্পিডটা কমবে তখন প্রেশারটা বাড়বে, একটা বাড়লে একটা কমবে, দুটো যোগফল যদি কনস্ট্যান্ট হয় একটা বাড়লে একটা কমবে। তাহলে বার্নৌলিস প্রিন্সিপালের তো রিয়েল লাইফ কত এক্সাম্পল রয়েছে, ভ্যাকিউম ক্লিনার, ভেঞ্চুরি মিটার, তারপরে অরিফিস মিটার, তারপরে বুনশেন বার্নার, ডাইনামিক লিফট অফ এরোপ্লেন, এগুলো সবই তো তোমার বার্নৌলিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন। তাহলে বার্নৌলিস প্রিন্সিপালে বলা হচ্ছে ফ্লুইডের কোনো একটা রিজিয়নে স্পিড আর প্রেশারের যোগফলটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা না একটা সিম্পলিফাইড ফর্ম, এটার যে মাদার ফর্মটা সেটা হচ্ছে ফর এনি স্ট্রিমলাইন স্টেডি ইনকম্প্রেসিবল ফ্লো পার ইউনিট ভলিউমে, এবং অবশ্যই আইডিয়াল ফ্লো হতে হবে, পার ইউনিট ভলিউমে তিনটে এনার্জির যোগফল, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্লাস প্রেশার এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তিনটে এনার্জির যোগফল, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, প্রেশার এনার্জি, তিনটের যোগফল হচ্ছে কনস্ট্যান্ট। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্লাস প্রেশার এনার্জি, তিনটের যোগফল হচ্ছে কনস্ট্যান্ট। এটা আইডিয়াল স্টেডি স্ট্রিমলাইন ফ্লোয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে প্রতি একক আয়তনে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, প্রেশার এনার্জি, তিনটের যোগফল হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপাল। তিনটে এনার্জির যোগফল কনস্ট্যান্ট মানে এটা এনার্জি কনজারভেশন নিয়ে ডিল করবে। দেখে নাও, তাহলে বার্নৌলিস প্রিন্সিপাল অবশ্যই এনার্জি কনজারভেশন নিয়ে ডিল করে। বার্নৌলিস প্রিন্সিপালের যে সহজ একদম সিম্পলিফাইড ম্যানিপুলেটেড স্টেটমেন্ট সেটা হচ্ছে স্পিড প্লাস প্রেশার ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিন্তু অ্যাকচুয়াল যে মাদার স্টেটমেন্ট তাতে বলা হয়েছে আইডিয়াল স্টেডি স্ট্রিমলাইন ইনকম্প্রেসিবল ফ্লোয়ের ক্ষেত্রে পার ইউনিট ভলিউমে তিনটে এনার্জির যোগফল কনস্ট্যান্ট। তাহলে এনার্জি প্লাস এনার্জি প্লাস এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে এটা হবে এনার্জি কনজারভেশন। সঠিক উত্তর বি হবে, আর কিছু নয়। নেক্সট কোশ্চেনে যাও, মেটেরিয়ালস ফর রেন প্রুফ কোটস অ্যান্ড টেন্টস ও দেয়ার ওয়াটারপ্রুফ প্রপার্টিজ ডিউ টু। তাহলে রেনকোট কাপড় বা টেন্টের কাপড়, সেখানে জল পড়লে দেখবে জল একটু ফুলে ফুলে থাকে, তো এই কাপড়গুলোর যে মানে ওয়াটারপ্রুফ টেন্ডেন্সি রয়েছে সেখানে জলের কোন প্রপার্টি রিলেটেড। অপশান দিচ্ছে সারফেস টেনশন, ভিসকোসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, ইলাস্টিসিটি। বলো। অবশ্যই কিন্তু সঠিক উত্তর আমরা বলবো সারফেস টেনশন, অপশান এ। আমি একটু আগে বলেছিলাম যে সারফেস, ধরো বলছি আবার বলছি, সারফেস দু রকমের হতে পারে, একটা হচ্ছে হাইড্রোফোবিক সারফেস, একটা হচ্ছে হাইড্রোফিলিক সারফেস। হাইড্রোফিলিক সারফেসের এক্সাম্পল পাতি কাঁচ, তার উপর জল পড়লে দেখবে জল একটু ছড়িয়ে যায়। কিন্তু হাইড্রোফোবিক সারফেস হচ্ছে এইগুলো, টেন্টের কাপড়, রেন প্রুফ বা ওয়াটার প্রুফ কোটিং যেগুলো, তাতে জল পড়লে দেখবে জল একটু ফুলে ফুলে থাকে। তাহলে
জলের না সারফেস টেনশনটা তুলনায় একটু বেড়ে যায়, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা একটু তোমার বেড়ে যায় যদি জলকে হাইড্রোফোবিক সারফেসের ওপর রাখো। উপরের সারফেসটা হচ্ছে হাইড্রোফিলিক সারফেস, নিচের সারফেসটা হচ্ছে হাইড্রোফোবিক সারফেস। নিচের সারফেসটা হচ্ছে রেনকোট কাপড়, উপরের সারফেসটা হচ্ছে নর্মাল জামা বা নর্মাল গ্লাস সারফেস। তাহলে এখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 থেকে ছোটো, কিন্তু এখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 90 থেকে বড়। তাহলে এইভাবে তোমার হাইড্রোফিলিক সারফেস ছেড়ে যদি হাইড্রোফোবিক সারফেসে জলকে রাখা হয়, জলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কিন্তু একটু বেড়ে যায়। তাহলে অবশ্যই এটা সারফেস টেনশন প্রপার্টির কারণেই হচ্ছে। সঠিক উত্তর অপশান এ নিয়ে নেব। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। অ্যাট হিল স্টেশনস দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার উইল বি। হিল স্টেশনে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কী হবে? অ্যাট হিল স্টেশন বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কী হবে? অ্যাট হিল স্টেশনস দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার উইল বি। অপশান দিচ্ছে সেম অ্যাজ অ্যাট সি লেভেল, অপশান দিচ্ছে মোর দ্যান সি লেভেল, অপশান দিচ্ছে লেস দ্যান সি লেভেল, অপশান দিচ্ছে ইকুয়াল টু মেল্টিং পয়েন্ট অফ আইস। চারটে অপশান দেওয়া আছে, কোনটা করবে বলো? অ্যাট হিল স্টেশনস বয়লিং পয়েন্ট অফ ওয়াটার উইল বি। করে ফেলো, চটপট করে ফেলো। হাই অল্টিটিউডে জল কি তাড়াতাড়ি ফুটে যায় নাকি দেরি করে ফোটে, এইটা আগে মেক শিওর করো। হাই অল্টিটিউডে কি হয়? জল তাড়াতাড়ি ফুটে যাচ্ছে নাকি দেরি করে ফুটছে, সেটা আগে তোমরা ভেবে বলো, তাহলেই আনসার করতে পারবে। সি লেভেল থেকে হাই অল্টিটিউডে অনেকেই বেড়াতে গেছো, সিকিম বেড়াতে গেছো, ঠিক আছে? তাহলে হাই অল্টিটিউডে দেখবে সিদ্ধ আইটেম বেশি বিক্রি হয় ফ্রাইড আইটেমের থেকে। তো বেসিক্যালি হাই অল্টিটিউডে অ্যাটমসফেরিক প্রেশারটা কমে যায়, জলের বয়লিং পয়েন্টটা সি লেভেলের থেকে কমে যায়, জল তাই তাড়াতাড়ি ফুটে বাষ্প হয়ে যায়। ঠিক আছে, মনে রেখো। তাহলে কি করছো? অ্যাট হিল স্টেশনস দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার উইল বি, কী করবে? অপশানস দিচ্ছে সেম অ্যাজ অ্যাট সি লেভেল, মোর দ্যান সি লেভেল, লেস দ্যান সি লেভেল, ইকুয়াল টু মেল্টিং পয়েন্ট অফ আইস। তাহলে কী বললাম? সি লেভেল থেকে যত আমরা উপরের দিকে উঠবো অ্যাটমসফেরিক প্রেশার কমে যাবে, জলের বয়লিং পয়েন্ট কমে যাবে, জল তাড়াতাড়ি ফুটে বাষ্প হয়ে যাবে, মানে দ্রুত ভেপারাইজ হয়ে যাচ্ছে জল। তার মানে রান্না করা ততটাই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ হাই অল্টিটিউডে যেহেতু জল তাড়াতাড়ি ফুটে বাষ্প হয়ে যাচ্ছে, রান্না করা তো ডিফিকাল্ট হবেই। কারণ রান্না করতে গেলে কি লাগে? জল লাগে। সেই জলই যদি না থাকে, খাবার ছেড়ে যদি জল পালিয়ে যায়, তাহলে কী করে তুমি খাবারটাকে প্রিপেয়ার করবে? তাহলে ডেফিনেটলি ইফ ওয়াটার টেক্স লেস টাইম টু ভ্যাপারাইজ, ফুড টেক্স মোর টাইম টু বি প্রিপেয়ার্ড। তাহলে অবশ্যই হিল স্টেশনে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার সেটা কিন্তু সি লেভেলের নিচে, সেম অ্যাজ সি লেভেল হবে না, মোর দ্যান সি লেভেল হবে না, লেস দ্যান সি লেভেল। সঠিক উত্তর অপশান সি নেবো, অপশান সি নিয়ে নেবো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আসো। রেকটিফায়ার্স আর ইউজ টু কনভার্ট, কি পারপাসে রেকটিফায়ারকে ইউজ করা হয়? রেকটিফায়ার সার্কিট তৈরি করতে আমরা ইউজ করি ডায়োড। রেকটিফায়ার সার্কিট তৈরি করতে আমরা ইউজ করি ডায়োড। কি পারপাসে আমরা ডায়োডকে ইউজ করব? কি পারপাসে আমরা ডায়োডকে ইউজ করব বা রেকটিফায়ারকে ইউজ করব? ডাইরেক্ট কারেন্ট টু অল্টারনেটিং কারেন্ট কনভার্সন, মানে ডিসি টু এসি কনভার্সন, এসি টু ডিসি কনভার্সন, হাই ভোল্ট টু লো ভোল্ট কনভার্সন, লো ভোল্ট টু হাই ভোল্ট কনভার্সন। ডায়োড দিয়ে কী করা হয় বলো? রেকটিফায়ার বা ডায়োড দিয়ে কী করা হয়? রেকটিফায়ার বা ডায়োড দিয়ে কী করা হয়? রেকটিফায়ার বা ডায়োড দিয়ে অবশ্যই কিন্তু এসি টু ডিসি করা হয়। অবশ্যই কারেক্ট আনসার এসি টু ডিসি। কোথায় আছে খোঁজো? এসি টু ডিসি কোন অপশানটায় আছে? অল্টারনেটিং কারেন্ট টু ডাইরেক্ট কারেন্ট অপশান বিতে আছে। অপশান বি তাহলে আনসার নিয়ে নেবো, অপশান বি আনসার নিয়ে নেবো। ডায়োড অবশ্যই এসিকে ডিসিতে কনভার্ট করে। দেখো বাচ্চারা, হাই ভোল্ট এসি টু লো ভোল্ট এসি অথবা লো ভোল্ট এসি টু হাই ভোল্ট এসি, এটা কে করে বলো তো? এটা করে, এই দুটো কাজ করে হচ্ছে ট্রান্সফরমার, এই দুটো কাজ করে হচ্ছে ট্রান্সফরমার। আচ্ছা, ডিসি টু এসি এটা করে হচ্ছে ইনভার্টার, ইনভার্টার করে হচ্ছে ডিসি টু এসি। তাহলে কে কোন কনভার্সনটা করে পরীক্ষায় কিন্তু অবশ্যই আসতে পারে, ভালো করে দেখে নাও। এসি টু ডিসি বললে ডায়োড বা রেকটিফায়ার করব, ডিসি টু এসি বললে ইনভার্টার করব, হাই ভোল্ট এসি টু লো ভোল্ট এসি বললে ট্রান্সফরমার করব, লো ভোল্ট এসি টু হাই ভোল্ট এসি বললে ট্রান্সফরমার করব। সঠিক উত্তর তাহলে বম্বে।
দেখে নাও, কারেক্ট আনসার বি হচ্ছে রেকটিফায়ার বা ডায়োড। অবশ্যই এসি টু ডিসি, তাহলে ডিসি টু এসি বললে ইনভার্টার, হাই ভোল্টেজ এসি টু লো ভোল্টেজ এসি বললে ট্রান্সফরমার। এক্ষেত্রে বলে রাখি ট্রান্সফরমার কিন্তু কেবলমাত্র এসি সার্কিটেই কাজ করে, ট্রান্সফরমার মিউচুয়াল ইন্ডাকশন প্রিন্সিপালে কাজ করে, সেটা কিন্তু ডিসিতে হবে না, এসিতেই হবে। ট্রান্সফরমার কেবলমাত্র এসি সার্কিটে কাজ করে। নেক্সট কোশ্চেনে যাবো, জার্মেনিয়াম অ্যাট 0 কেলভিন, জার্মেনিয়াম অ্যাট 0 কেলভিন, জার্মেনিয়াম 0 কেলভিনে, জার্মেনিয়াম 0 কেলভিন, 0 কেলভিন মানে হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। জিরো কেলভিনটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে জার্মেনিয়াম অ্যাট 0 কেলভিন, দেখো জার্মেনিয়াম অ্যাট 0 কেলভিন অপশান কি দিচ্ছে, সুপার কন্ডাক্টর, ইনসুলেটর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। চারটে অপশান দেওয়া আছে, জার্মেনিয়াম অ্যাট 0 কেলভিন কী হবে, সুপার কন্ডাক্টর, ইনসুলেটর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। গ্রাফ দেখো, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যত টেম্পারেচার বাড়ানো হবে তত রেজিস্ট্যান্স কমবে। 0 কেলভিন টেম্পারেচারের আশেপাশে চলে আসলে রেজিস্ট্যান্সটা এতটাই বেড়ে যাচ্ছে দ্যাট উইল বিহেভ লাইক অ্যান ইনসুলেটর। তাহলে 0 কেলভিনের আশেপাশে জার্মেনিয়াম বিহেভস লাইক ইনসুলেটর। তাহলে 0 কেলভিনের আশেপাশে জার্মেনিয়াম বিহেভস লাইক ইনসুলেটর। এটাই যদি জার্মেনিয়াম না থেকে কপার থাকতো, অ্যালুমিনিয়াম থাকতো, মানে মেটাল, তাহলে মেটাল 0 কেলভিনের মেটাল হচ্ছে 0 কেলভিনের আশেপাশে সুপার কন্ডাক্টরে কনভার্ট হয়। মেটাল 0 কেলভিনের আশেপাশে সুপার কন্ডাক্টরে কনভার্ট হয়, কিন্তু এখানে তো জার্মেনিয়াম আছে, জার্মেনিয়াম তাহলে আনসার বি হবে। সুপার কন্ডাক্টর কখন হতো, যদি মেটাল থাকতো, এখানে তো মেটাল নেই, এখানে তো কি আছে, জার্মেনিয়াম আছে। জার্মেনিয়াম তো তোমার সেমিকন্ডাক্টর, তো জার্মেনিয়াম তো সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, আর টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বাড়ে। তাহলে টেম্পারেচার কমতে কমতে তুমি যদি 0 কেলভিনের আশেপাশে চলে যাও, রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়ে যাবে, মানে ইনসুলেটর হয়ে যাবে। সুপার কন্ডাক্টর কাকে বলে, আর স্টেট অফ জিরো রেজিস্ট্যান্স, যেটা মেটাল দেখায় ভেরি লো টেম্পারেচারে, ঠিক আছে। ইনসুলেটর কাকে বলে, আর স্টেট অফ ইনফাইনাইট রেজিস্ট্যান্স, যেটা সেমিকন্ডাক্টর দেখায় 0 কেলভিন টেম্পারেচারের আশেপাশে। তাহলে কে কেমন চেঞ্জ দেখাচ্ছে 0 কেলভিনের আশেপাশে সেটা মনে রাখতে হবে। সঠিক উত্তর বম্বে। নেক্সট কোশ্চেন, সোনার এমিটস হুইচ অফ দ্য ফলোইং ওয়েভস, সোনার কোন ধরনের ওয়েভ এমিট করে। অপশান দিচ্ছে রেডিও ওয়েভ, লাইট ওয়েভ, আলট্রাসাউন্ড, নান অফ দিস। একদম ইজি কোয়েশ্চেন, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটাই তো ফুল ফর্ম। এসও মানে সাউন্ড, এন মানে নেভিগেশন, এ মানে অ্যান্ড, আর মানে রেঞ্জিং। সোনার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, ঠিক আছে বাচ্চারা, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এসও এন এ আর, তাহলে অবশ্যই আলট্রাসাউন্ড, অপশান সি হবে, ঠিক আছে। এখানটা সাদা পড়ছে, এখানটা কালো পড়ছে, যাই হোক একই পেন একই কালার সিলেক্ট করা আছে, এক জায়গায় কালো পড়ছে, এক জায়গায় সাদা পড়ছে। আমি বলে দিচ্ছি, সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, সোনারে আলট্রাসাউন্ড ইউজ করা হয়, অপশান সি কারেক্ট আনসার হবে, ঠিক আছে। র্যাডারে মাইক্রোওয়েভ ইউজ করা হয়, সোনারের ফুল ফর্ম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনার দিয়ে আমরা আন্ডার ওয়াটার অবজেক্টকে এক্সপ্লোর করতে পারি, সোনার দিয়ে সমুদ্রের গভীরতা মাপতে পারি। এই যে পড়েছো ফ্যাদোমিটার, সেটা কিন্তু সোনারের ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশনস। তাহলে সঠিক উত্তর অপশান সি নিয়ে নাও, আলট্রাসাউন্ড। নেক্সট কোয়েশ্চেন, আ বায়োটেকনিক ইন হুইচ আলট্রাসনিক সাউন্ড ইজ ইউজড ফর ডায়াগনোসিস, কোন বায়োটেকনিকে আলট্রাসনিক সাউন্ড ইউজ হয় গো ডায়াগনোসিসের জন্য, সোনোগ্রাফি, ইইজি, এমআরআই নাকি সিটি স্ক্যান। তাহলে কারেক্ট আনসার আলট্রাসনিক সাউন্ড কোথায় ইউজ হয়, তোমরা অনেকবার ইউএসজি করিয়েছো আলট্রাসোনোগ্রাফি, তাই না, যে কোনো সোনোগ্রাফি টেস্টে অবশ্যই আলট্রাসনিক সাউন্ড ইউজ হয়, অপশান এ হবে। ডপলার সোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি সবেতেই তোমার আলট্রাসনিক সাউন্ড ইউজ করা হয়, বাকিগুলো তো হবে না, ঠিক আছে। ইলেকট্রোএনকেফালোগ্রাম এখানে হবে না, এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এখানেও হবে না, সিটি স্ক্যান কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান সেখানেও হবে না, ঠিক আছে। ইলেকট্রোএনকেফালোগ্রাম, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং
আর কম্পিউটার টোমোগ্রাফি এইসব জায়গায় কিন্তু তোমার আল্ট্রাসাউন্ড নয়, আল্ট্রাসাউন্ড কিন্তু সোনোগ্রাফিতে ইউজ করা হয়। বাকিগুলো মোটামুটি এটা যেমন ইলেকট্রিসিটির ওপর ডিপেন্ডেন্ট। এমআরআইটাতে মানে ম্যাগনেটিক ফিল্ড থাকে, তোমার কম্পিউটার থাকে, আবার রেডিও পালস থাকে। সিটি স্ক্যানে যেমন এক্স রে ইউজ করা হয়। সুতরাং সঠিক উত্তর এখানে অপশান এই হবে, আল্ট্রাসাউন্ডের থ্রুতে তোমার ডায়াগনোসিস অপশান এই হবে এখানে। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য রেডিয়াস অফ আ ক্যাপিলারি ইজ ডাবলড দেন দ্য রাইজ অফ ওয়াটার ইন ইট উইল বি। ক্যাপিলারি টিউবে লিকুইড যে রাইজ করে তার ফর্মুলা এইচ হচ্ছে 2t cos থিটা বাই আর রো জি। ছেড়ে দাও, খুব সহজে বলছি, এইচ প্রপোর্শন 1/r। এত ফর্মুলা এক্সামে কিন্তু লাগে না, জাস্ট এইটা লাগবে, এইচ প্রপোর্শন 1/r। ইফ দ্য রেডিয়াস অফ ক্যাপিলারি ইজ ডাবলড দেন দ্য রাইজ অফ ওয়াটার ইন ইট উইল বি। আচ্ছা, ক্যাপিলারির যে রেডিয়াস সেটা হচ্ছে আর, ক্যাপিলারির যে রেডিয়াস ক্রস সেকশনাল রেডিয়াস সেটা হচ্ছে আর, আর এইচটা হচ্ছে সেই ক্যাপিলারির মধ্যে লিকুইডের হাইট। তাহলে হাইটটা হচ্ছে রেডিয়াসের সাথে ইনভার্সলি রিলেটেড। ক্যাপিলারির মধ্যে লিকুইড কতটা হাইট অবধি উঠবে, ক্যাপিলারির মধ্যে লিকুইড কতটা হাইট অবধি উঠবে, ক্যাপিলারির মধ্যে লিকুইড কতটা হাইট অবধি উঠবে সেটা কিন্তু অবশ্যই ক্যাপিলারি কতটা ন্যারো বা ওয়াইড তার উপর ডিপেন্ড করছে। ক্যাপিলারির যদি রেডিয়াসটা ছোট হয় তাহলে হাইটটা বড় হবে, আর ক্যাপিলারির যদি রেডিয়াসটা বড় হয় তাহলে হাইটটা ছোট হবে। মানে ক্যাপিলারির মধ্যে লিকুইডের হাইটটা ছোট হবে বা কম হবে যদি রেডিয়াসটা ন্যারো হয়, যদি রেডিয়াসটা ন্যারো হয় তাহলে হাইটটা বেশি হবে, আর যদি রেডিয়াসটা ওয়াইডার হয় তাহলে হাইটটা কম হবে, সেটাই বললাম। তাহলে আরেকবার বলছি, আরেকবার লাস্ট কথাটা আরেকবার বলছি, ক্যাপিলারির রেডিয়াস যদি খুব ছোট হয় মানে আর খুবই ছোট, এইচ তাহলে খুবই বড় হবে, মানে আর ছোট হলে এইচ বড় হবে, আর যদি বড় হয় ক্যাপিলারি যদি ওয়াইড হয় তাহলে এইচটা কম হবে। হলো? এবার দেখো, ইফ দ্য রেডিয়াস অফ ক্যাপিলারি ইজ ডাবলড, মানে আরকে ডাবল করেছো, এইচ তাহলে হাফ হবে, দেন দ্য রাইজ অফ ওয়াটার ইন ইট উইল বি 2 টাইমস হবে না, হাফ হবে। অপশান বি কারেক্ট আনসার, অপশান বি কারেক্ট আনসার হবে। দেখে নাও, বুঝতে পারলে কিনা? অপশান বি হবে কারেক্ট আনসার। ইফ দ্য রেডিয়াস অফ ক্যাপিলারি ইজ ডাবলড, ক্যাপিলারি রেডিয়াসকে ডাবল করেছো, ক্যাপিলারি রেডিয়াস এই তো ফর্মুলা, রেডিয়াস তো নিচে আছে, আরেকবার করছি, এইচ প্রপোর্শন 1/r, আর বাড়লে এইচ কমবে। তো এখানে কি বলেছে, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি ডাবলড, মানে আর বাড়ানোর কথা বলছে, আর যদি বাড়ে এইচ তাহলে কমবে, কমবে, ডাবলের উল্টো হাফ, তাহলে হাফ কোথায় আছে? অপশান বিতে। তাহলে অপশান বিটাই আনসার, বাকিগুলো কিছু হবে না। দেখে নাও, নেক্সট কোয়েশ্চেন, আর ডায়নামো ডেভেলপস 2 অ্যাম্পিয়ার অ্যাট 6 ভোল্ট, আর ডায়নামো ডেভেলপস 2 অ্যাম্পিয়ার অ্যাট 6 ভোল্ট, ঠিক আছে? তাহলে দ্য এনার্জি হুইচ ইট জেনারেটস ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কতটা এনার্জি ডায়নামোটা ডেভেলপ করবে বলো তো? আর ডায়নামো ডেভেলপস 2 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাট 6 ভোল্ট, অ্যাম্পিয়ার দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট, তাহলে টাইম কত দেওয়া আছে? 1 সেকেন্ড। তাহলে কি জিজ্ঞেস করেছে? এনার্জি। তাহলে এনার্জির তোমরা কি ফর্মুলা জানো দেখি? ডায়নামো কি করে, কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে? ডায়নামো হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ডায়নামো কি করে, কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে? কমেন্ট সেকশনে কমেন্ট করো তো, দুটো কমেন্ট করবে, মোটর কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে, আর ডায়নামো কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে। কমেন্ট সেকশনে কমেন্টে লিখে পাঠাও। বাড়িতে মোটর আছে, মোটর কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে, ডায়নামো কোন এনার্জিকে কোন এনার্জিতে কনভার্ট করে, এই দুটো উত্তর কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, আমি সবার কমেন্ট দেখব। চলো, আর ডায়নামো ডেভেলপস 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে আই এর মান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, আচ্ছা ভোল্ট দেওয়া আছে 6 ভোল্ট, তাহলে এনার্জির ফর্মুলা হচ্ছে পাওয়ার ইন্টু টাইম, পাওয়ার হচ্ছে ভোল্ট ইন্টু কারেন্ট ইন্টু টাইম, তাহলে ছিলই, ভোল্টের মান 6, কারেন্টের মান 2, টাইম কত? 1 সেকেন্ড, তাহলে 6 দুগুনি 12, ইউনিটটা হচ্ছে এনার্জিতে, তাহলে জুল হবে। 12 জুল কোথায় আছে? অপশান সিতে, অপশান সি তাহলে আনসার হবে। একদম সিম্পল কোয়েশ্চেন ছিল এটা। সিএইচএসএলে বা সিজিএলে স্ট্যাটিক জিকে বেশি থাকে, মানে ইনফরমেটিভ কোয়েশ্চেন বেশি থাকে, ছোটো ছোটো কোয়েশ্চেন থাকবে, উল্টো পাল্টা খুব বেশি কোয়েশ্চেন থাকে না, এরকমই কোয়েশ্চেন থাকে। তাহলে দেখে নাও, সঠিক উত্তর কিন্তু 12 জুল করলাম। ওকে, আজকে কটাই কোয়েশ্চেন ছিল। সবাইকে ধন্যবাদ সেশন অ্যাটেন্ড করার জন্য। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ক্লাসগুলো যদি ভালো লাগে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করতে ভুলো না ক্লাসটাকে। লাগাতার এরকম সেশন নিয়ে আমরা ক্লাস করতে থাকবো, সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস চলতে থাকবে, তোমরা ক্লাসগুলো ফলো করো। লাগাতার রাইসের যত ক্লাস রয়েছে সেগুলো চ্যানেলটাকে ভালোবাসো এবং ফলো করতে থাকো। সবাই সুস্থ থাকো। আজকের জন্য এতটাই, আবার নেক্সট উইকে আমরা এরকম একটা সেশন নিয়ে হাজির হব। থ্যাংক ইউ, আজকের জন্য এতটাই।